আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। আপনার মাধ্যমে আপনার প্রিয় দর্শক শ্রোতা ভক্তবৃন্দ সবাইকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনার এই অনুষ্ঠানে বোধহয় আনুষ্ঠানিকভাবে এই প্রথম আমি আপনার এখানে অংশগ্রহণ করলাম এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে আপনার মাধ্যমে আমি দেশবাসীকে কোনো কথা বলতে পারবো আপনার প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব যে অনেকেই বলছেন যে ৩১ দফা ঘোষণার মধ্যে দিয়ে বিএনপির আসলে অনেক ধরনের বদলের বা পরিবর্তনের, নতুন বিএনপির একটা লক্ষণ দেখা যাচ্ছে। তার আগে বেগম খালেদা জিয়ার জায়গা থেকে ১৯ দফা দেওয়া, আপনারা একটা পরিবর্তনের কথা ভাবছেন, একটা পরিবর্তন আনতে চাচ্ছেন, সেটা আপনারা জোরে সোরে বলছেন অনেক কিছুর কথা। আমি আপনার কাছে সরলভাবে জানতে চাই, আজকে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আমি আপনার কাছে সরলভাবে জানতে চাই, আমি যদি একদম পয়েন্ট ধরি, ২০০৬ সালের বিএনপির সঙ্গে ২০২৫ সালের বিএনপির তফাৎটা কি, আসলে মূল পার্থক্য কোথায়? ২০০৬ সালের বিএনপি যে নির্বাচন করতে গেল সেই নির্বাচনটা যে ব্যর্থ হলো, এই ব্যর্থ হওয়ার কারণগুলি সকলেই অবগত। কেউ এটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। আমার কাছে মনে হয়েছিল যে ২০০৭ সালের যে নির্বাচনটা হলো না এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলো, সব জায়গায় তারা নমিনেশন পেপার সাবমিট করলো, কিন্তু প্রত্যাহারের দিন সব জায়গা থেকে তুলে নিল। ফলে দেখা গেল যে নির্বাচনটা আর হতে পারেনি এবং তারপরে জরুরি আইন ঘোষণা এবং 111 নামে যে খ্যাত একটা কাহিনী ঘটলো। আমার গোড়ার থেকে মনে হয়েছিল সেটা একটা বীর রাজনীতিকরণের কোনো প্রক্রিয়া, সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণের ভোটাধিকার, এটা মনে হয়েছিল আমার কাছে গৌণ। যদিও আমি তখন সরকারও ছিলাম না, আমি বিএনপির সর্বশেষ যুগ্ম মহাসচিব ছিলাম। তো এটা আমার কাছে ধরা পড়লো তাই। এবং তখন তো আপনারা দেখতে পেলেন যে আওয়ামী লীগের নেতৃত্ব দেশে থেকে গেল, এয়ারপোর্টে বলে গেল মানে জরুরি সরকারের সকল কিছু বৈধ করব। তখন তারা কি অবৈধ কাজ করছে তাও জানি না, কেনই বা তিনি বৈধ দিবেন এ কথা বললেন তাও জানি না। পরবর্তী পর্যায়ে দেখলাম যে প্রতিদিনই সাংবাদিকরা আপনার ইয়েতে অপেক্ষা করে, কোথায় এয়ারপোর্টে অপেক্ষা করে খালেদা জিয়া যাচ্ছেন। হঠাৎ করে আমার একটা কিউরিওসিটি জাগলো, তো আমার তো জানা উচিত। তাই আমি আমার নেত্রীকে টেলিফোন করলাম, ধরলাম, কথা বলার মধ্য দিয়ে আমি ওনাকে একটা কথাই বললাম যে আপনি কোন দুঃখে দেশ থেকে যাবেন, কেন যাবেন? আপনার রাজনীতিতে যেমন অবদান আছে, সেই অবদানের পরিপ্রেক্ষিতে জনগণ আপনাকে যথেষ্ট দিয়েছে। তো এই মুহূর্তে আমি কোনো মতেই মনে করি না আপনার দেশ ত্যাগ করা উচিত। আপনি ঘুরে দাঁড়ান, তাতে যদি আপনার জীবন যাক, অথবা জিয়াউর রহমানের মতো আরেকটা স্মৃতি শুধু বাংলাদেশে হবে। উনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন। সর্বশেষ আমি বললাম একটা কথা ওনাকে, যে ম্যাডাম মনে কিছু করবেন না, আপনার তো মা। আজকে আমরা তো ওনার সামনে তিনু বলি, তারেক রহমান তো পরে এখন তো তিনু গ্রেপ্তার হয়েছে, আপনি ছোট ছেলে প্রকোপকে নিয়ে চিন্তা আছে, একটু সত্য। তো আপনার মধ্যে মধ্যে একটা দ্বিধা কাজ করতেছে। কি দ্বিধা? আমি বললাম যে এই যে নানা কুৎসা, নানা কথা, নানা রটনা, যত কিছু হোক, আপনার তো সন্তানের মা, মায়ের মমতার থেকে তো সন্তান বিচ্ছিন্ন হতে পারে না। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার যে অর্জিত নেতৃত্ব, আপনি কি নেতৃত্বকে প্রাধান্য দিবেন না মাতৃত্বকে প্রাধান্য দিবেন? আপনি যদি মাতৃত্বকে প্রাধান্য দেন তাহলে আপনার জীবনের সকল অর্জন বিসর্জন হবে। আর যদি আপনি আপনার নেতৃত্বকে প্রাধান্য দেন তাহলে আপনি সবকিছু ফেরত পাবেন। এই রটনা, এই ঘটনা একটা সময় বিলীন হয়ে যাবে। আমি একটু আপনাকে আটকাই, যে কারণ আমরা এই ব্যাপারগুলি পুরোপুরি শুনতেই চাই, কিন্তু আপনি এই জায়গাটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন, যে আপনি মাতৃত্বকে প্রাধান্য দিলে আপনি সবকিছু হারাবেন এবং নেতৃত্বকে প্রাধান্য দিলে সবকিছু ফিরে পাবেন, সেখানে কি আপনি মিন করেছিলেন যে জনাব তারেক রহমানকে এখন দেশের বাইরে পাঠিয়ে দিতে হবে? না, আমি সেটা মিন করে তো অন্তত জেলখানায়। হ্যাঁ,
আচ্ছা, সে জেলখানা। মাতৃত্বকে প্রাধান্যটা আপনি কি বুঝতে চেয়েছেন, এটা যদি একটু বলেন। আমি বুঝাইতে চাইছি এইটুকু যে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ, ম্যাডামকে মানসিকভাবে চাপ সৃষ্টি করা, ওকে এবং রাত্রিবেলা বাড়ির মধ্যে ইটা মারা, সেটা মারা, ঢিল মারা, নানা কথা। ওকে এমনকি 1.5 মাস পর্যন্ত তার বাড়িতে রান্না বান্না হয়নি, চুলা জ্বলেনি। হ্যাঁ। এবং আরো অন্যান্য নেতারাও তাকে নানাভাবে বুঝাইতে চেষ্টা করছে যে আপনি চলে যান, আমরা সবাই বেঁচে যাব, আমরা আবার আপনাকে নিয়ে আসবো। এই ধরনের মানে চক্রান্তকারী তো নানা চক্রান্তের নানা রকমের নাটক করে, কিন্তু এটা আমার কাছে নাটকই মনে হইল। তখন উনি বলল যে আমি আল্লাহর কাছে সন্তান দুইটা সইপে দিলাম, তোমরা বা তুমি আমার সাথে আছো না। আমি আপনাকে টেলিফোন করেছি, আমি না সবাই আছি আপনার সাথে। এবং সাথে সাথে আমি ওনার থেকে অনুমতি নিয়ে সারা দেশ ওনার সংযোগ স্থাপন, 2 দিনের মধ্যে সারা দেশ উনি সংযোগ স্থাপন করার পরে উনি ঘুরে দাঁড়ালো যে আমার জীবনটাই যায়, আমি দেশ ছাড়বো না, আমি থাকলাম, দেখি আমার কি হয়। ওকে। জনাব গয়েশ্বরচন্দ্র রায়, আমি 2006 থেকে 2025 পর্যন্ত বিএনপি রাজনীতিতে কি পরিবর্তন আসছে সেটা একটু ধাপে ধাপে জানবো। আমি আপনার কথা থেকে নিয়ে যদি আমি এটা বলি যে বেগম খালেদা জিয়া, এটা আমরা কিন্তু, আপনি আজকে বলছেন, আমরা কিন্তু এটা প্রমাণও পেয়েছি যে বেগম খালেদা জিয়া কোনোভাবেই আসলে দেশ ছাড়তে চান নাই, অনেক প্রতিকূলতা সত্ত্বেও। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও জনাব তারেক রহমান যে দেশে ফিরছেন না, সেইটার ক্ষেত্রে কি আমরা একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের অবস্থানে? অনেকে বলছেন যে তারেক রহমান ভয় পাচ্ছেন, অনেকে বলছেন যে তারেক রহমান অনেক কিছু আশঙ্কা করছেন। তারেক রহমান দেশে ফিরছেন না, এই ফ্যাক্টটা ধরে যদি আপনি একটু বলেন যে এটা এরকম কেন হচ্ছে, মানে উনি আসতেছেন না কেন? উনি আসবেন, যথাসময়ে আসবেন। আর এটার অন্তর্নিহিত ঘটনা জানা যায় না, অনুভব করা যায়। সেই অনুভবের বা রিয়েলাইজেশন থেকে আমি বলতে পারি উনি মানে মানে যখন এই ইলেকশনটা নিশ্চিত হবে তখন তিনি নিশ্চিত চলে আসবেন মাতৃভূমিতে, এবারে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই। কৌশলগত কারণে হয়তো আমরাই চাই না উনি এই মুহূর্তে আসুক, এবং যত ষড়যন্ত্র যদি থাকেও, যে আপনি বললেন একটু আগে আনঅফিসিয়ালি যে কথাগুলি, হ্যাঁ, ষড়যন্ত্রের ডালপালা, কোন ধরনের ষড়যন্ত্র, ওই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র, কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না, কিছু প্রিডিকশন করা যায়, কিছু প্রিডিকশন করা যায় না। হ্যাঁ, তা আমরা মনে করি যে ওনার আসার পরে আমাদেরকে নতুন করে যেন আরেকটা দুশ্চিন্তার উদ্বেগ মানে ঘটনা না ঘটে, এই জন্য আমরা চাই। ইলেকশন নিশ্চিত হওয়ার কথা বলতেছিলেন, আপনারা কি এখনো ভাবছেন যে ইলেকশনের অনিশ্চয়তা ঠিক কাটে নাই? দেখেন, আমি যদি বলি তাহলে এটা কেমন দেখায়। আমি পরশুদিন তো প্রধান উপদেষ্টার সাথে প্রথম দেখা করলাম, শুনলাম, আমি কোনো কথা বলিনি, শুনলাম। এটাকে পত্রপত্রিকাও দেখেছি অনেক কথা। তারপরে আপনার নির্বাচন কমিশনেরও উঠলাম। আপনাকে আমি কাছে আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূসের আন্তরিকতা নির্বাচনের ব্যাপারে আর নির্বাচন কমিশনের আন্তরিকতাটা কি একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট, না পারিপার্শ্বিক রিলেভেন্ট বিষয়গুলি আছে তাদের সহযোগিতা দরকার? সে রাজনৈতিক দলেই বলেন, অন্যান্য অর্গানে বলেন, আপনার দেশেই বলেন, বিদেশেই বলেন, এই নির্বাচনের পর একটা আফটার এফেক্ট কি রেজাল্ট হইতে পারে, সবাই তো একটা হিসাব নিকাশ করছে, তাই না? আর ক্ষমতা আসলে কার কি লাভ হবে, কার কি ক্ষতি হবে, তাই হিসাব নিকাশগুলি করবে না, এটা তো আমার মনে হয় সঠিক না। তারা করে, তাই তো? তো সেই কারণে আমি আশঙ্কা বোধ করছি না। আমি শুধু একটি উদাহরণ দিয়ে বলবো, একটা গর্ভবতী মা যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্তই তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে, দুশ্চিন্তা কাজ করে। ইন্টারেস্টিং। এটা থেকে আপনি কথাটা একটু আমরা পরে দিয়ে আবার একটু শুনবো। আমি শুধু 2006 আর 2025-এর তুলনায় কুইক কতগুলি বিষয় আপনার সামনে তুলতে পারি যে 2006-তে বিএনপির যেগুলি সমালোচনা ছিল সেই থেকে 2025-এর বিএনপি আলাদা কিনা, যেহেতু তারা 31 দফার মধ্যে সংস্কার প্রস্তাব করতেছে, তার আগে 31 দফার আগে 19 দফা দিয়ে তারা অনেক রকম কথা বলছে। আমি একদম প্রথম থেকে বলি যে ক্ষমতার অপব্যবহারের কথা বারবার বলা হয়েছে, বিএনপির ক্ষেত্রে ক্ষমতার একাধিক কেন্দ্রের কথা বলা হয়েছে, সেইটার ক্ষেত্রে 2006 এবং 2025-এর মধ্যে পার্থক্য আছে কিনা, অর্থাৎ একজন মানুষের কাছে একক ক্ষমতা। আমরা শুনেছি যে, আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার নির্দেশ ছাড়া কোনো কিছু সে সময় হইতো না বইলা বারবার অনেকে অনেক কিছু বলেছেন। তারপরে আবার ক্ষমতার কেন্দ্র জনাব তারেক রহমানের নিয়েও অনেক কথা বলছি। সেইটার ক্ষেত্রে কি কোনো 2006 থেকে 2025-এর পরিবর্তন হয়েছে কিনা?
এগুলো তো ধরেন অনুমান ভিত্তিক, হ্যাঁ, সেগুলোকে প্রমাণ করা খুব কষ্ট। হাসিনার কথা ছাড়া কিছু চলতো না আমি বলতে পারি, বাট পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্টে প্রাইম মিনিস্টার কি ইজ অল ইন অল টু টেক দ্য ডিসিশন? The parliamentary system তো একটা collective decision নাকি? Even the parliamentary system of government, opposition also is a part of a government. হ্যাঁ, তো so that parliamentary system of government প্রাইম মিনিস্টার ডিক্টেটর হওয়ার তো সুযোগ নাই। কিন্তু পার্লামেন্ট সঠিকভাবে অ্যাক্ট না করে সেক্ষেত্রে সেটা তো পার্লামেন্টের ওকে, আমি 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 সদস্য। প্রশ্নটা আরেকটু ইয়ে করি, পার্লামেন্ট সঠিকভাবে অ্যাক্ট করেছে কিনা 2001 থেকে 2006? পার্লামেন্টের সদস্যরা অ্যাক্ট করছে কিনা, আমি তো পার্লামেন্টের সদস্য কখনো হই নাই, আমি যাই নাই, দূর থেকে দেখছি। হ্যাঁ, Okay. সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বিরোধী দলেরও একটা অ্যাক্ট আছে, বিরোধী দলের কিন্তু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার একটা আহ, ই থাকে। তার- কিন্তু আপনি খেয়াল করবেন, একটু আমি জি, জি, একটা কথা শেষ করি। জি, জি। এ যাবৎকাতে যত পার্লামেন্ট দেখছেন আপনি, কোনো পার্লামেন্টে দাঁড়িয়ে কখনো দেশের জনগণ অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা দেশের উন্নয়ন অথবা কোনো দুর্নীতি এইসব ব্যাপারে কি আপনি কি কখনো বিতর্ক দেখছেন? না পার্সোনাল গালাগালি, অ্যাটাক, হ্যাঁ, অর্থাৎ চরিত্র হনন, যেটা জনগণ মানে কি মানে বুঝতে পারে না যে এটা কি পার্লামেন্ট সদস্য, না আমি যে রিক্সা চালাইতেছি আমি কি আমার মতো কিনা সে। জি। সুতরাং আমরা তো দায়িত্বটা সেভাবে পালন করতে যাই না, এখানে তো আমরা ভুলটা করি। ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে বিএনপি কি 2006-এর অবস্থানই আছে নাকি একটা পরিবর্তিত অবস্থানে গেছে 2025-এ এসে ক্ষমতার ব্যবহার আপনি বা দেখেন অপব্যবহার? একটা শোনান, প্রত্যেকটা মানুষই কিন্তু পথ চলার পথে হোঁচট খেয়ে মাটি ছিটকে, তাই না? আপনি ধরে নেন জিয়াউর রহমানের প্রথম রিফর্ম হলো 19 দফা, ঠিক আছে? এবং 19 দফার যে সম্পূর্ণ কার্যকর হয়েছে তাও নয়, এখনো 19 দফার অপরাজ্যতাটা কিন্তু বিলীন হয়ে যায়নি। এটার ধারাবাহিকতার থেকে কিছু নতুন পর্যবেক্ষণে কিছু আসলো ও মিশন 2030, ঠিক আছে, সেখানে কিছু নতুন কিছু জিনিস আসলো এবং এটার আলোকেই আবার দেখা গেল যে আমরা যখনই সকল দলকে ঐক্যমতের ভিত্তিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন বা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন যেই বলি, আমরা 33 দফা না, আমাদের প্রথম ছিল 27 দফা। পরবর্তী পর্যায়ে যুগপৎ আন্দোলনের যত শরিক দল আছে তারা আবার এটাকে রিভাইজ করে করলো 31 দফা। 31 দফা করার পরে অন বিহাফ দ্য হোল অ্যালায়েন্স, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যালায়েন্স, যুগপৎ হইল। তখন তারেক রহমান 22 সালে জি, 22 সালে তিনি এটা উপস্থাপন করলেন। তো জি। সুতরাং এটা তো একজনের দাবি না, সকলের দাবিকে না, সেটা ঠিক আছে, মানে আমি একজনের দায়ের কথা বলতেছি না, আমি আসলে শুধু বিএনপির কথাই জানতে চাইতেছিলাম আপনার কাছে জনাব গয়েশ্বরচন্দ্র রায়। আমি তাহলে একটু আগাই। তার মানে ক্ষমতা প্রসঙ্গে আপনি যেভাবে ব্যাখ্যা করলেন সেটা হচ্ছে ক্ষমতা আসলে একক কোনো প্রক্রিয়া না, বা এটা কিন্তু আমরা দুর্নীতির প্রসঙ্গে যদি আসি, যে দুর্নীতির ক্ষেত্রে বিএনপির যে অবস্থান 2001 থেকে 2006 অর্থাৎ ক্ষমতায় থাকার মধ্যে ছিল, তার সেটা পরিবর্তন হয়ে 2025-এ কোনো বদল হয়েছে কিনা আপনি যদি বলেন, যে মানে অবস্থানগত পরিবর্তন। এখন প্রশ্নটা হলো যে আপনি 31 দফা নিশ্চয়ই পড়ছেন। জি, পড়ছি। আর 31 দফার মধ্যে আপনি যে সকল উপসর্গগুলি একটা জাতিকে ধ্বংস করে, হ্যাঁ, সেই উপসর্গগুলি নিরসনের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি স্টেপ হবে সেটা ব্যাখ্যা দেওয়া আছে। দুর্নীতির প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে, শিক্ষার প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে, স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে, উন্নয়নের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে, জবাবদিহিতার ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্যের কথা বলা আছে। তারপর এটা অনেক রকমের কিন্তু আছে, যদি আমি পুরাটা পড়ি, আপনি পড়ছেন তো দেখবেন যে এই 31 দফাকে আমি 5 বছরে পারবো না, কিন্তু আমি ধাপে ধাপে এগোবো এই লক্ষ্যে। না, ঠিক আছে, আমি এটা আমি যদি আমি আমি আপনার ইন্টেনশন বুঝতে পারছি যে আপনি 31 দফা ধাপে ধাপে করবেন, কিন্তু আমার যেটা জানার, আমি যখন 31 দফা পড়ি আমি দেখি যে যে কাজগুলি থেকে সংস্কার বা উত্তরণ চাওয়া হইতেছে সেই কাজগুলির বেশিরভাগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা নিজেরাই করেছে। এখন বিএনপি যে কাজগুলি করেছে এর জন্য তারা জাতির কাছে কোনোভাবে সরি বলবে কিনা, বা সরি বলে যে আমরা তাদের পরিবর্তন করব সেটা বলবে কিনা, বিএনপির জন্য সাফার করছে জাতি, এটা করবে কিনা। এখন প্রশ্নটা হলো যে বিএনপির জন্য যতক্ষণ সাফার করছে, বিএনপি তার রিয়েলাইজেশনের থেকে কিন্তু এই রিফর্মগুলি আনছে। সেখানে আমি যদি
ধরেন আমি আমার কর্মের জন্য যদি অনুতপ্ত হই, আপনি আমাকে সরি না বলাইলেও চলে, ঠিক আছে? আমাদের রিয়েলাইজেশনের থেকেই আমরা দেশটাকে একটা সঠিক পথে আনার জন্যই তো আমরা সবাই মিলে বসে এটা ঠিক করছি। এটা কোনো একক ব্যাপার না। উদ্যোগটা হয়তো যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান সাহেব এই উদ্যোগটা নিচ্ছেন, এই সংস্কার প্রস্তাবগুলি নিয়েই সকলের সাথেই দফায় 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 আলাপ করতে করতে ডান বাম যে যেখানে আছে সবার সাথে আলাপ হয়েছে। সে আলাপ করার মধ্য দিয়ে এখন এখান থেকে আপনাকে বুঝে নিতে হবে, আপনি আমাকে সরি কেন বলাচ্ছেন? আপনি কি জামাত এখনো সরি বলাতে পারছেন? জামাতে না দেশে না রাজনীতি না না করতেছে না না, না দাদা, আমরা যাচ্ছে না। আমরা আলোচনাটা যদি মানে আপনাদের মধ্যে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানে জামাত আওয়ামী লীগ তাদের দায় তাদের কাছে। আমি আপনাদের কাছে ব্যাপারটা, যেহেতু আপনারা আসলে 31 দফার মতো এরকম একটা দফা দিচ্ছেন, আপনাদের জায়গাটা পরিষ্কার কিনা সেটাও আমাদের একটু বোঝার দরকার আছে। আচ্ছা, আমি একটু আগাই, কারণ 2006 আর 2025 একটু ইতিহাস আশ্রয়ী হয়ে যেতেছে। আমি বর্তমানে ফিরে আসি যে জনাব গয়েশ্বরচন্দ্র রায়, আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম, তারা যারা বিএনপির রাজনীতি করেন, তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা, দিল্লি বিরোধিতা প্রমাণ দিতে হয়? এজন্যই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকমভাবে দাঁড়াতে পারেন না, অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে, দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য দিতে হয়। আবার আপনারা ভারতের হয়ে ষড়যন্ত্র করছেন বা ভারতের কোনো একটা পক্ষের, সোজা কথা দাদা আপনার অনুমতি নিয়ে বলতেছি, আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটাকে র বলে, সেটার এজেন্ট বলা হচ্ছে। এইটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটা কেমনে ডিল করেন? এখন আমি রাজনীতি করি, আমার নামে আগে সিরিয়াস, আমি হিন্দু, আপনি বলতেই পারেন। কিন্তু ইতিহাসে নবাব সিরাজদৌল্লার পাশে ইতিহাসে বেঈমান শব্দটা আসে মির্জাফরের বেলায়, মোহনলালের বেলায় কিন্তু আসছে না, তাই না? আর একটা জিনিস ছিল যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি, আই এম দ্য সান অফ দিস সয়েল। এই দেশের প্রতি আমার দরদ থাকবে না, ভালোবাসা থাকবে না, অন্য দেশের প্রতি থাকবে। আমি হিন্দু না হয়ে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে, এমন কোনো ব্যাকরণ কি রাজনৈতিক ইতিহাসে আছে নাকি? আছে? রাইট। এটাকে বলছে রেজাউল, রেজাউল রেজাউল করিম মাওলানা নাফিজুল হক। হ্যাঁ, আপনারা তো জানেন ওনারা কার কথা চলে কি, উনি এই কথা বলছিলেন। তখন আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কি কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আমার সাথে তো ভারতের কথা হয় না, আমার সাথে কোনো রয়্যাল লোকের সাথে দেখা হয় না। আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই 63 বছর রাজনৈতিক জীবনে, 47 বছর বিএনপির রাজনীতিতে আমি মন্ত্রীও ছিলাম, ভারতও কখনো আমাকে দাওয়াতও করেনি, তাদের কোনো অনুষ্ঠানে তো আমাকে দাওয়াত করে না। হাউ কুড ইউ প্রুভ? কেন আমাকে? হ্যাঁ, আমি জাতীয়তাবাদী রাজনীতি করি, স্পষ্ট কথা বলি, এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার কোনো অপরাধ না। ওকে, কে কিভাবে নেবেন সেটা তার ব্যাপার। আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই, আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতো হচ্ছে ডিবি অফিস, যেটা হারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল, যে সেটাতে আপ্যায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে, এই অভিযোগ করা হয়েছিল। সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা? সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকীকে, অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, যে তাদের বিরুদ্ধে মব মব বলবো কিনা আমি জানি না, তাদের বিরুদ্ধে একটা তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হচ্ছে। আপনি জানেন তাদের বিরুদ্ধেই হলো, তারা আক্রান্ত, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে। এবং এইটাকে আপনি আসলে কিভাবে দেখেন? মানে এটা ঠিক আছে? একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধহয় আমার ঘটনার পরে এটা শুরু হলো, তাই না? তো হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে, ছবি তুলতে পারছে। আমি কিন্তু ওই টেবিলে খাই নাই, কারণ আমি অভ্যস্ত না, আমি বাইরের খাওয়া খাই না, কোনো হোটেলেও খাই না, কোনো বিয়ে শাদিতেও খাই না। আমি একদম সাদা মাটা খাওয়া খাই, আমার বাসার টেবিল খাই। হ্যাঁ, যাই হোক, তারা সেই নাটকটা করছে। আপনারাই অবজার্ভ করবেন যে যে কোনো যাই হোক থাকে, কাস্টডিতে থাকে পুলিশের, তাদেরকে আটা রুটি যাই হোক একটা কিছু খাওয়াইতে হয়। আপনি কি ইতিপূর্বে কখনো শুনছেন যে এরকম সোনারগাঁ থেকে হোটেলে না এদেরকে খাওয়ানো হয়? তা আবার দেখেন, আমি তো এটা আগেও দিবি ছিলাম অনেকবার, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ ছিল, বা এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র
তো ছিল, হ্যাঁ, তাদের যে গায়ে যে অত্যাচার করছে এটা তাদের সাথে নিপুণভাবে ইতিহাসে শুনছি। এই যে আয়োজনটা সোনারগাঁও হোটেলের, এটা বোঝার জন্য আমাদের দেশের মানুষের সবার তো পিএইচডি করার দরকার নেই, সাধারণ মানুষও বোঝে যে কেন এটা করা হয়েছিল। সেটা সোদের এটার ব্যাখ্যা দিতে আমি রাজি না, তাই না? না, আপনি ওইটা ব্যাখ্যা দিন না। এখনকার সময়টা যদি আপনি বলেন, এখনকার সময়টা আপনি কি মনে করেন যে যাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হলো, বসায় রাখা বলা হলো, তারা বড় ষড়যন্ত্র করতেছে না এখন, সেই জন্য তাদেরকে ধরে নিয়ে যেতে হবে, জামিন দেওয়া যায়? এখন প্রশ্নটা হলো কিচ্ছু নেন, আব্দুল লতিফ সিদ্দিকী যারা যারা গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ করতেন, এখনো আওয়ামী লীগই করেন, এখনো বক্তব্য দিয়ে তাই করেন। কিন্তু মাঝখানে আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করছে, নিষিদ্ধ ঘোষণা করছে। নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি যে রূপেই যান না কেন, আমি যে রূপে যাই, আমি তো বিএনপি গয়েশ্বর রায়, তাই না? সেখানে আমি অন্য পরিচয় যাই, মাইনরিটি পরিচয় যাই, বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই, আমি গয়েশ্বর রায়ের নামটা তো মুছে যায় না। রাইট। তো সেই কারণে এটা সরকার ব্যাখ্যা দিতে পারে না, এটা আমি দিতে পারি না। আর পুলিশের চরিত্রের পরিবর্তনের মধ্যে আমি এইটুকু বলবো, তারা নিজেরই আতঙ্কে আছে এখন। তাদেরকে দেখলে আগে যেমন রাজনৈতিক দলের নেতারা আতঙ্কে থাকতো, এখন পুলিশ নিজেই আতঙ্কে আছে। তারা নিজেরাই মুভ করতে চায় না কোথাও কোন ঘটনাটা মোকাবেলা করতে। পুলিশ নিজে আতঙ্কে আছে। আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতরও সরকার থাকার কথা শোনা যায়, ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট। কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে। আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিচ্ছেন। তো সেই রকম সিদ্ধান্ত আপনি কীরকমভাবে সিদ্ধান্ত দেন সেইটা আমি বলি আপনাকে কোট করছি। আপনি বলছেন মাঠে, মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে, আমি কোট করছি, মাঠে মেলার বিষয়ে ইউএনও কি বুঝে অনুমতি দিয়েছেন, কি বুঝে বাতিল করেছেন সেটা তার ব্যাপার। কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব। আমাদের প্রশ্ন, আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা? আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস, কেন্দ্র, মালিক সব এখন আপনারা। আমি আপনার এই কথাটার উত্তর যেটাই আপনারা আবার চলে আসবেন। কেরানীগঞ্জের আলো, এই পত্রিকা ছাপা হয় কি হয় না আমি জানি না, সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে যাচ্ছি, ওই স্টেডিয়ামটা আমি দখল করতে যাচ্ছি। এই আওয়াজটার পরেই আমি সেখানে গেলাম, কারণ এই মাঠে আমি 21 বছর বয়স পর্যন্ত খেলছি। এই মাঠটা অন্যেরা দখল করতে চেয়েছে, তখন ছাত্র অবস্থায় আমরা অনেকবার রক্তাক্ত হয়েছি, মাঠটাকে আমরা সঠিক জায়গায় রাখছি। এটার নামটা হলো বিটি মাঠ। এই মাঠটা বেড়া তেগুরিয়া হাই স্কুলের মাঠ। এখানে বিগত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাধারণ মানুষের 6 বিঘা জমি নিচ্ছে, কিন্তু তাদের ক্ষতিপূরণও দেয় নাই, কিছু দেয়নি। আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বৈশাখী ঘুড়ির মেলা হইতো এবং একটা বৈশাখী মেলা হইতো। তো দীর্ঘদিন হয় না, তাই আমার অত্র এলাকার মানুষের অনুরোধে আমি এটা করলাম। এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়ারে কি না দেওয়ারে কি, এটা একটা মেলা। আমি মাঠ দখল করতে আসছি, আপনারা সবাই আছেন, সেনাবাহিনীর লোক আছেন, র্যাব আছেন, পুলিশ আছেন, সবাই আছেন, দেখেন মাঠ দখল হয় কি করে। এটা কেন আমি মাঠটা দখল করবো? আবার ইন্টারেস্টটা কি মাঠটা দখল করা? আর এই মাঠটা তো দখলে আমরা রাখছি, মাঠটা ওনারা আত্মসাৎ করতে চেয়েছিল। চারিদিকে বড় বড় নামি দামি হিন্দুরা ছিল, তারা এটা দান করে গেছে, তারা এই দেশে নাই। তাই যারা ভূমিদস্যু তারা এটা দখল করতে চেয়েছিল। আমি কিন্তু আমার যখন 12 বছর বয়স তখন থেকে এই মাঠ নিয়ে মারামারি। আমি যখন মন্ত্রী হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হলো। তো এই যে প্রথম যে কেরানীগঞ্জের যে আলো, কেরানীগঞ্জের যে আলো যে নিউজটা করলো, আমি মাঠ দখল করতে গেছি, এই কারণেই আমি তখন বললাম যে মেলা হবে, রাইট, মেলা হবে। পরবর্তী পথে ডিসি সাহেব জিনিসটা বুঝতে পারলেন, বুঝতে পারা মেলা আমি করার ব্যাপারে আমি শুধু পার্সপেক্টিভ, দাদা আমি শুধু পার্সপেক্টিভে ফালানোর জন্য আমি বলতে চাই যে, ধরেন এখনকার অবস্থা এরকম না, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, আপনার এই যৌক্তিক দাবির ক্ষেত্রে কি ডিসি সাহেব ব্যাপারটা বুঝতে পারতেন, বা ইউএনও সাহেব এটা বলার পরে কি আপনি এটা বলতে পারতেন? কোনটা? যে আমি মেলা করবই, আপনি যা বলেন তা বলেন। তাহলে বলি, 16ই ডিসেম্বরে একটা বিজয় মিছিল, আমি গেলাম,
আমি এই বিজয় মিছিলটা আপনার 16 বছর আগে থেকে প্রথম কেরানীগঞ্জে চালু করলাম। 7 থেকে 8 মাইল লম্বা বিজয় মিছিলটা হয় 16 ডিসেম্বরের স্বাধীনতার বিজয় দিবস। তো একজন লোক টি শার্ট পরা আইসা আমার সামনে বসলো, আমি তাদেরকে তাকাচ্ছি না। দাদা একটু কতক্ষণ পরে সংক্ষেপে যদি বলবো, বলেন, দাদা একটু সংক্ষেপে যদি বলেন। আমি সংক্ষেপে বলছি। সে বললো যে আপনারা কি করবেন? আমি বিজয় মিছিল অনুমতি দিয়েছেন থানার, আর দেশ স্বাধীন করলাম, যুদ্ধ করলাম, আজকে আমরা বিজয় আনন্দ করবো, তোমার থানার অনুমতি নিব, তুমি ভাবলা কি করে? তুমি যদি আমার এই বিজয় মিছিল আটকাতে চাও, তোমাকে আধা ঘন্টা সময় দিলাম, তোমার যত ফোর্স আছে তুমি এখানে করো, আমি হাঁটবো, আমি আজকে মরার জন্য আসছি, যদি পারো আমাকে মাইরো। আচ্ছা, কিন্তু তারপরে চলে গেল। আমি কিন্তু 7 মাইল লম্বা সেই বিজয় মিছিল করলাম। কোনো সময় থানার সামনে দেওয়া যায় না, কিন্তু সেদিন থানার সামনে মানে সামনের গেটের রাস্তা দিয়ে গেলাম, কোনো অন্য সময় এড়িয়ে যায়। তো এটা আমাকে পরীক্ষা করে লাভ নাই, কারণ আমি যদি স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করতে পারি, আমি যদি বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করতে পারি, আমি যদি 29শে জুলাই পুলিশের সামনে বুকের পাঞ্জাবির খুইলা ঠিক আছে। দিতে পারি জন্য, আমরা আমাকে এই প্রশ্নটা করে ছোট করে না। জি, আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে আপনারা সারা বাংলাদেশে অলরেডি বিএনপি প্রশাসন মানে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে কিনা? আপনার কাছে কি মনে হয় চাঁদা নেওয়ার ক্ষেত্রে, ঠিকাদারি নেওয়ার ক্ষেত্রে, সরকারের প্রতিদিন মানে দিনকে দিন কাজ নেওয়ার ক্ষেত্রে বিএনপি এটা করতেছে কিনা? শোনেন, আপনি তো সাংবাদিক ছিলেন, আপনি একজন কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন, আইন নিয়ম সবই আপনি জানেন, এবং একটা প্রকিউরমেন্ট রুল আছে, কিন্তু পারচেস প্রকিউরমেন্ট রুল আছে গভর্নমেন্টের, তাই না? সেই রুলসের মধ্যে অভিজ্ঞতা, ঠিক আছে, অভিজ্ঞতা, হ্যাঁ, অভিজ্ঞতা 5 বছরের অভিজ্ঞতা, 6 বছরের অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতা, এগুলি যদি থাকে, তাহলে বিএনপির লোকটা যারা ব্যবসায়ী আছে তাদের এখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। এখনো আওয়ামী লীগের আমলে যারা ব্যবসা করছে সেই ব্যবসা তাদেরই আছে, তারাই টেন্ডারে অংশগ্রহণ করছে, বিএনপি শুধু তারাই টেন্ডার। আমার এখানে গোপালগঞ্জের লোক কাজ করতেছে, কই বাধা দিচ্ছি না তো, কাজ করতেছে, কাজ করো, সুন্দর মতো, আমার অসুবিধা থাকে। বিএনপি সুতরাং বিএনপি বিএনপি তো এখন টেন্ডার দেওয়ার যোগ্যতা অর্জন করে নাই। না, যোগ্যতা অর্জন করে নাই বলেই তো সে কাজটার আয়োজন করে দিতেছে, যে কাজ করবে তার কাছ থেকে সে কমিশন নিচ্ছে এবং তার কাছ থেকে সে জোর করে বাড়তি টাকা আদায় করতেছে। রাস্তা খারাপ করলেও এখন এটা চলতেছে। ঠিকাদার অন্যরাই আছে, যারা করতো তারা করতো, বিএনপি হচ্ছে, এটা হচ্ছে অভিযোগ, এবং সেই অভিযোগের কিছু সত্যতা, কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন, আমি এটাকে মানে অস্বীকার করছি না, সবকিছু তো আমি দেখি না, তাই না? আমার চোখে কতটুকু দেখি, আমি কতটুকু খবর রাখি সারা দেশের। প্রশ্নটা হলো সরকার কি করে, সরকার কি করে, আইন শৃঙ্খলা বাহিনী কি করে? এখন যিনি বলছেন যে তার চাঁদা দাবি করছে না, সে নিরাপত্তার জন্য তাকে টাকা দিচ্ছে, কোনটা? ওকে, আপনি কি বলতে পারবেন যে আওয়ামী লীগের আমলে আমার কথা, আওয়ামী লীগের আমলে যে দুর্নীতির যে পাহাড় সম আমাদের গল্প আছে, তাই না? ফ্যাক্ট। আপনি কি বলতে পারেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি 1% কমাইতে পারছে না? কোনো ক্ষেত্রে পারছে? কোনটা? কারণ না, কমাইতে পারে নাই। কোনো উদ্যোগ আছে? কারণ কমাইতে পারে নাই, এইটা নিয়ে আমি আলোচনা করব। আপনি একটু আরেকটু রিসেন্ট বিষয় যদি আমাদের একটু বলেন, যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে, আহত করেছে, ভিডিও আছে, ছবি আছে, কিন্তু ঘটনার নিন্দা করলেও বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে। আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এইটা করা হয়েছিল, এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই। বিএনপির এই অবস্থানটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন, যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না, আবার জাতীয় পার্টির নিষিদ্ধ করা নিয়ে কোনো এরকম একটা অবস্থান নেয় না, মানে সরাসরি অবস্থান নেয় না? বিএনপির এই অবস্থানটা কেন, মানে এরকম কেন বিএনপি? আমি আপনাকে একটা কথা বলি। ছাত্রলীগে নিষিদ্ধ ঘোষিত হলো, তখন আমি প্রেস ক্লাব একটা অনুষ্ঠানে, তো এই নিউজটা পাওয়ার পরে সবাই হাতে তালি দিল। তা আমি বললাম, ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করছে, আপনারা আনন্দিত, আমিও আনন্দিত। আগামীকাল যদি ছাত্র দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন কি করবেন? আপনি খেয়াল করেন কথাটা। যেদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন কি বিরক্তি করলো,
তখন আমি সাংবাদিক প্রশ্ন উত্তরে একটা কথা বলছিলাম যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। এখন আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে সব পার্টির বেলায় এক কথা, কারণ শেখ হাসিনা তো জামাতও নিষিদ্ধ ঘোষণা করছে, কিন্তু সমাধান হয়েছে কি? হয় নাই। তো সুতরাং রাজনীতিটার সমাধান করতে হবে, রাজনীতির মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করা, রাজনীতিবিদদের মধ্যে যে দোষ ত্রুটিগুলি আছে সেগুলি সংশোধন করা, এটি হলো মূল সংস্কার। আগে আমাকে অঙ্গীকারবদ্ধ হইতে হবে যে এই কারণে এই ঘটনা ঘটে, আমরা এই কারণ করব না এবং দেশটাকে আমরা সঠিক জায়গায় আনবো। তো সুতরাং আমরা তো কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের দাবি করি নাই কখনো। তার জন্য হয়তো কখনো কখনো আমরা ইন্ডিয়ার দালাল হয়েছি, ওই যে আপনি যেটা বললেন এইরকম, তাই না? আপনি আমার বলেন ন্যাশনাল আওয়ামী পার্টি মাওলানা ভাসানীর কত শিষ্য, কিন্তু ন্যাশনাল আওয়ামী পার্টি কিন্তু আছে। মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করলো, মুসলিম লীগ কি আছে? ইউনাইটেড পিপুলস পার্টি ক্যাপ্টেন হালিম চৌধুরী কত বড় দল আছে, জাসদ কত বড় দল, নিষিদ্ধ হয় নাই কিন্তু আছে। সুতরাং এবং যদি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বলেন হক তোহা, তাদেরও তো ছিল, আজকে কি আছে? সিলেট সেই পার্টি কি আছে? নাই। অর্থাৎ রাজনীতিতে জনগণের মনস্তাত্ত্বিক বিষয়টা অনুধাবনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করতে পারবে তারা টিকে থাকবে, যারা পারবে না, যেমন মুজাফর আহমেদ, পঙ্কজ ভট্ট, অর্থাৎ আপনি মনে করছেন যে রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জায়গাটাতে আপনারা নাই, কিন্তু আপনারা ভিপি নূরকে যে আর্মি আর পুলিশ মিলে মারলো আপনারা দেখলেন, কিন্তু সেইটা আপনারা বিবৃতিতে বললেন না কেন? আমরা তো মহাসচিব বললো, আমরা বললাম হ্যাঁ